নমস্কার। এসে গেছি গল্প শুধু গল্প নয়, আরেকটি নতুন গল্প নিয়ে। আমি গল্প শুধু গল্প নয় চ্যানেল থেকে সৌম্য বলছি। আজ আপনাদের জন্য রয়েছে কালাচাঁদ পুতকুণ্ডু লেখা তারানাথ তান্ত্রিক ও ভয়ঙ্করীর সাপ। শুরু হচ্ছে কালাচাঁদ পুতকুণ্ডু লেখা তারানাথ তান্ত্রিকের গল্প ভয়ঙ্করীর সাপ। শ্রাবণ মাসের বিকালবেলা, টানা 2 দিন বৃষ্টি হওয়ার পর কিছুক্ষণ আগেই সামান্য একটু ধরেছে। এই সময় আমরা সিগারেট সেবন করে নিলাম। কিছুক্ষণ পরে তারানাথ এসে বসলেন। কিশোরী বলল, হ্যাঁ, এতদিন পরে এলাম, একটা গল্প না শুনে তো ফিরছি না। আজকে একটা অন্য ধরনের গল্প বলুন দেখি ঠাকুর মশাই। তারানাথ একটু রুষ্ট মুখে বললেন, গল্প নয়, সবই আমার জীবনের এক একটি অভিজ্ঞতা। যাই হোক, আজ আর অভিমান করব না। এতদিন পর এলে কিছু না শুনে যে যাবে না, সেটা ভালো মতোই জানি। তারপর তারানাথ হাঁক দিলেন, চারিমা, তেলে ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটা মেখে দিয়ে যা দেখি, আর সঙ্গে চাটা নিয়ে আসবি। চারি বলল, হ্যাঁ বাবা, আসছি। এমন সময় বাইরে আবার বৃষ্টি শুরু হলো। ধীরে ধীরে বৃষ্টি আরো বেড়ে উঠল। আকাশের থেকে থেকে গর্জন আর অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে দেখলাম তারানাথ অন্যমনস্ক হয়ে কি ভাবছেন। আমি বললাম, কি এত ভাবছেন ঠাকুর মশাই? এই সময় চারি মুড়ি আর চা নিয়ে এলো। তারপর তারানাথ বললেন, আরে নাও, আগে চা আর মুড়িটা খেয়ে নাও, তারপর বলছি। এবার আলো একটু কমে গিয়ে অন্ধকার মতো হয়ে এলো ঘরের ভিতরটা। চা শেষ করে আরেকটি পাশিংশু ধরিয়ে সেটিকে শেষ করে নারকেলের মালায় গুঁজতে গুঁজতে তারানাথ বললেন, এই ঝমঝমিয়ে বৃষ্টি দেখে আমার সেই বলরামপুরের একটা ঘটনা খুব মনে পড়ে যাচ্ছে, এবং বলতে পারো আমার অগন্তি অভিজ্ঞতার মধ্যে সেটি একটি অতি মারাত্মক অভিজ্ঞতার থেকে কোনো অংশে কম নয়। এখনো মনে পড়লে গায়ে রীতিমতো কাঁটা দেয়। আমি তারানাথ তান্ত্রিক জীবনে অনেক অতি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, কিন্তু এটা তাদের থেকে সম্পূর্ণ আলাদা। আসলে কি জানো, জীবনে সব সময় যে সফল হয়েছি তা নয়, বিফলও হয়েছি বহুবার, কিন্তু এই অভিজ্ঞতাটি হলো এই দুটির সংমিশ্রণ। আমি বললাম, তাহলে এই গল্পটি হোক বরণ। তারানাথ কিছুক্ষণ চোখ বুজে গল্পটা একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো, তোমরা তো জানোই যে আমি জীবনের প্রথম দিক থেকেই এই সব বিষয়ে আগ্রহী ছিলাম। গায়ের সেই বাড়িতে চন্দ্র দর্শনের বিদ্যা শেখার পর থেকেই আমার এই সাধন মার্গের উপর আগ্রহ আসে। তারপর বটতলার সাধুর সান্নিধ্য পাওয়ার পর আমার ঘরে মন টেকেনি। তারপর প্রকৃত গুরুর সন্ধানে নানান জায়গায় ঘুরেছি, অসুস্থতায় জলকষ্টে মাঝরাতে ছটফট করেছি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারত। তাও মৃত্যুকে কোনোদিনও সাধারণ মানুষের চোখে আমি দেখিনি। সবসময় ভেবেছি এটি কালচক্রের সূত্রে প্রবাহিত একটি পরিণতি। তাছাড়া মন্দিরে, গৃহস্থে, বাড়িতে, এমনকি বহু শ্মশানে রাত কাটিয়েছি এবং নানান সাধু সন্তদের সান্নিধ্যে এসে অনেক জ্ঞান অর্জন করেছি। এছাড়াও লৌকিক ও অলৌকিক অভিজ্ঞতা লাভ করেছি। তবে কি জানো, দুঃখ একটাই, প্রকৃত সাধক কখনোই হতে পারিনি। গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, আকাশে কালো মেঘ ঢেকে সূর্যের শেষ আভাটুকু মুছে দিয়েছে। সন্ধ্যা হয়,
কিছু দূর যাওয়ার পর জঙ্গল শেষ হয়ে একটা পথ দেখা গেল। সেটা ধরেই এগোচ্ছি। সামনে একটা মন্দির দেখতে পেলাম। ভাবলাম রাত্রিটা এই মন্দিরেই আশ্রয় নেব। মন্দিরে ঢোকবার সাথে সাথেই মেঘ গর্জনের সাথে বৃষ্টি নামলো। আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। সেই মাটির সোঁদা সোঁদা গন্ধ, সেই গ্রামের জলায় মাছ ধরা, আরো কত কিছু। সেসব কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। সেসব দিন আর কোনোদিন ফিরে পাবো না, বুঝলে? যাই হোক, কি বলছিলাম? হ্যাঁ, তো বসে রয়েছি কখন বৃষ্টি থামবে। সকাল থেকে পেটে কিছুই পড়েনি, তাই আশা করেছিলাম যদি জঙ্গল শেষে কোনো গ্রাম দেখতে পাই তাহলে খাবার কিছু জুটে যাবে। কিন্তু আপাতত সেসব কিছু দেখবার কোনো উপায় নেই। বৃষ্টি থামবারও কোনো লক্ষণ দেখছি না। এদিকে সারাদিনের হাঁটার পর ক্লান্তিতে আমার চোখ ঢুলে এলো। অতঃপরও আমি শুয়ে পড়লাম। রাত্রে ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। কি দেখলাম জানো? আমি আর কিশোরী সমস্বরে বলে উঠলাম, কি দেখলেন? তারানাথ বলল, দেখলাম অমর জীবনকে। আমি বললাম, তারপর? তারানাথ বলল, তারপর সে বলল, তারানাথ, তাদের তোমার প্রয়োজন রয়েছে। তুমি যাও তাদের কাছে, তবে মনে রেখো প্রতিশোধ অতি ভয়ঙ্কর। এরপর আর কিছু দেখতে বা শুনতে পেলুম না। গভীর ঘুমে কোথায় যেন তলিয়ে গেলাম। সকালে মন্দিরের ঘন্টার আওয়াজে আমার ঘুম ভাঙল। দেখলাম একজন পুরোহিত পুজো করছে। আমি উঠে পাশের একটা ঝিলে সূর্য প্রণাম সেরে স্নান করে উঠে এলাম। পুজো শেষ হলে তিনি আমার কাছে এসে পুজোর প্রসাদ দিয়ে বললেন, আপনি কে বাবা ঠাকুর? আমি বললাম, আমি একজন ব্রাহ্মণ। রাতেই মন্দিরে আশ্রয় নিয়েছিলাম, আর যেরকম ঝড় বৃষ্টি শুরু হয়েছিল আর পথচলা হয়ে ওঠেনি। ঠাকুর মশাই বলল, ও আচ্ছা, আমি এই সামনেই এক গ্রামে থাকি, নাম বলরামপুর। আমার নাম নিবারুণ ভট্টাচার্য। আপনি চলুন না আমার সাথে, মধ্যাহ্ন ভোজনটা আমাদের বাড়িতেই সেরে নেবেন। আমারও খুব খিদে পেয়েছিল। কাল সারাটা দিন পেটে কিছু পড়েনি। আমি বললাম, আচ্ছা, বেশ বেশ, চলুন। বলে আমি আর ঠাকুর মশাই পথ চলতে লাগলাম। যেতে যেতে তিনি বললেন, আমি এখানকার জমিদার বাড়ির কুলপুরোহিত। জমিদার বাবুর নাম বিজয় কৃষ্ণ। খুব উদার প্রকৃতির মানুষ। আপনি মধ্যাহ্ন ভোজন করে একটু বিশ্রাম করে নেবেন, তারপর আমি আপনাকে জমিদার বাড়িতে নিয়ে যাব। আমি কিছু জবাব দিলাম না। ভাবতে লাগলাম, হঠাৎ জমিদার বাড়ির কথা বলছেন কেন? এসব ভাবছি, দেখি সামনেই একটা বট গাছ এবং চারিদিকটা কেমন যেন থমথমে রকমে। গ্রামের সীমানাটা পেরোতেই সেই সরল স্বাভাবিক ভাবটা চলে গিয়ে যেন আমার মনে এমন একটা অমঙ্গলের ছাপ পড়ে গেল। ঠিক যেন এখানে কি একটা ঘটছে যেটা মোটেই শুভ নয়। আমার ব্যাপারটা মোটেই ভালো লাগলো না। হঠাৎ নিবারুণ বলল, হ্যাঁ, এটা আমাদের বাড়ি, আসুন আসুন। বলে সে একটা বাড়ির সামনে এসে থামলো। বাড়িটা ওই গ্রামের ৮-১০টা গৃহস্থ বাড়ি যেমন হয়ে থাকে ঠিক তেমনই। আমি আর নিবারণ ঢুকলাম। আমি ঢুকবার সাথে সাথেই দেখি একটি স্ত্রীলোক ঘটি আর গামছা নিয়ে বেরিয়ে আসছে।
যেন সে আগে থেকেই জানে যে আমি এসেছি। আমি ভারী অবাক হয়েছি দেখে নিবারুণ বলল, আসলে বাবা ঠাকুর, আমি একটা জিনিস আপনার কাছে লুকিয়েছি। আমায় ক্ষমা করবেন। জমিদার বাবু কিছু বলতে মানা করেছিলেন, কিন্তু আপনি বসুন, আমি আপনাকে সব কথা বলছি। সে দাওয়ায় গিয়ে আসন পেতে বসলো এবং আমার জন্য একটা আসন পেতে দিল। আমি কিছু বলবার আগেই স্ত্রীলোকটি আমার পা ধোয়াতে উদ্যত হলো। আমি বাধা দিয়ে বললাম, আমা, কি করছো? সে কোনো কথা না শুনে পা ধুইয়ে মুছে দিয়ে ভেতরে চলে গেল। অগত্যা আমি নিবারণের পাশে গিয়ে বসলাম। তারপর বললাম, এইবার ব্যাপারটা খুলে বলো দেখি, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না হে। কিছু বুঝতে পারছি না বললাম বটে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম এই সব কিছুর সাথে কাল রাত্রে আমার স্বপ্নে দেখা এবং স্বপ্নের মধ্যে অমর জীবনের আগমন সব কিছুর কোথাও না কোথাও একটা মিল রয়েছে। নিবারণ শুরু করলো, আমাদের বলরামপুর ভারী সুন্দর গা ছিল। ছিল কেন বলছো? এখন কি হয়েছে? নিবারণ বলল, গত কয়েক বছর ধরে এমন সব বিচিত্র ধরনের ঘটনা ঘটে চলেছে, সেসব ভাবলেও গায়ে কাঁটা দেয়। তবে সেটি বিচিত্র কম, অদ্ভুতরে বললে বেশি ভালো হয়। আমাদের গ্রাম প্রতি বছর নানান পুজোয় মেতে থাকতো। গ্রামে কোনো অশান্তি ছিল না। যেটুকু উপায় অর্জন হতো সবার বেশ ভালোভাবেই চলে যেত। আর আর মা মহিষাসুর মর্দিনীর আগমন হলে তো আর কথাই নেই। সে কদিন জমিদার বাড়িতেই কেটে যেত সারাটা দিন। কিন্তু কিন্তু জানি না বাবা ঠাকুর, কার কুনজর পড়লো আমাদের এই গ্রামটিতে। জমিদার বাবুরা হলেন দুই ভাই। বড় ভাই জমিদারি সামলান, আর ছোট ভাই কারবার, জমি জমা সংক্রান্ত হিসেব নিকেশ করেন, আরো ইত্যাদি কাজকর্ম দেখে। বড় ভাই বিজয় কৃষ্ণের দুটি ছেলে এবং ছোট ভাই অভয় কৃষ্ণের দুটি ছেলে, এক মেয়ে। জমিদার বাবুদের বাড়িতে প্রতি বছর ঘটা করে বিভিন্ন ধরনের পূজা আচ্ছা হয়। সেই পুজোগুলোর মধ্যে ঘটা করে যেই পুজোটি হয় সেটি হলো দুর্গা পূজা। সারা গায়ের লোক ওই 5টি দিন সকাল থেকে রাত পর্যন্ত জমিদার বাড়িতেই কাটায়। এ তো আপনাকে আগেও বলেছি। সেখানেই সারা গায়ের লোকজনের খাবার ব্যবস্থা। যাই হোক, দুর্গাপুজো শেষ, সবাইকে কাঁদিয়ে মা নিজের পিতৃগৃহ থেকে বিদায় নিয়েছেন। লক্ষ্মী পুজোর তোড়জোড় শুরু হবে, ঠিক এমন সময় একটা ঘটনা ঘটল। জমিদার বাবু বিজয় কৃষ্ণ বাবুর বড় ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে গেল। তার আর কোনো খবর পাওয়া গেল না। প্রথমে সবাই অতটা গুরুত্ব দেয়নি, কারণ জমিদার বাবুর বড় ছেলে এমনিতেই একটু আলাদা প্রকৃতির ছিল। বাড়ির কোনো কাজকর্ম তো করতই না, উপরন্তু অযথা অর্থ ব্যয় করত। আর মাঝে মাঝে এমন কাণ্ড ঘটিয়ে বসতো যার জন্য জমিদার বাবুর মাথা মাটিতে মিশে যেত। এমনিতেই কদিন ধরে ওনার শরীর ভালো যাচ্ছিল না। তারপর এই সব জমিদার বাবু লোক লস্কর লাগিয়ে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু তাকে খুঁজে পেলেন না। এদিকে এই ঘটনা ঘটে যাওয়ার পর 1 বছর পার হয়ে গেল। আবার দুর্গাপূজা এলো এবং চলেও গেল, কিন্তু এবারেও আগের বারের মতো একই ঘটনা ঘটল। এইবারে বিজয় কৃষ্ণ বাবুর ছোট ছেলে নিখোঁজ হলো। আশ্চর্য ব্যাপার এই যে তারও কদিন থেকে এই শরীর ভালো যাচ্ছিল না। এরপর বিজয় কৃষ্ণ বাবু একেবারে ভেঙে পড়লেন।
পুত্র শোকে তিনি নিজেকে সামলাতে পারলেন না। তিনি সব দায় দায়িত্ব ছোট ভাই অভয় কৃষ্ণের হাতে তুলে দিলেন। বিজয় কৃষ্ণ ও অভয় কৃষ্ণের পিতা বিশ্বাস করেন এটা নাকি কোনো অলৌকিক শক্তির কাজ, তাই তিনি শান্তি সস্তয়ন থেকে শুরু করে যাগযজ্ঞ কিছুই বাকি রাখেননি। কিন্তু ফল কিছুতেই কিছু হলো না। ক্রমে সবার চিন্তা বদ্ধমূল হলো যে এই পরিবারে কোনো অভিশাপ লেগেছে। দাদার 2 ছেলে নিখোঁজের পর অভয়বাবু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন। আর আগের বছর তার বড় দাদার ছেলেও নিখোঁজ হয়ে যায়। আর মাত্র বংশে প্রদীপ জ্বালানোর জন্য শুধু তার ছোট ছেলেই বেঁচে আছে। কিন্তু বাবা ঠাকুর, সে কি রক্ষা পাবে? এ কি অভিশাপ নেমে এলো জমিদার বাড়ির উপর? অমন সুন্দর একটি পরিবার, যারা সব সময় সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকেছে, কখনো কাউকে পায়ে ঠেলে দেয়নি, আজ সেই মানুষটার পরিবারের এই অবস্থা। চোখে দেখা যায় না বাবা ঠাকুর। পারলে 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 আপনি কিছু করতে পারেন। দয়া করে কিছু করুন। এতক্ষণ একটানা কথা বলে নিবারুণ থামলো। একটানা কথা বলার জন্য সে একটু হাঁপিয়ে উঠেছিল। একটু জল খেয়ে সে বলল, আচ্ছা, এইসব কথা হবে একটু পরে। আগে আপনি মধ্যাহ্ন ভোজনটা সেরে দিন। গরিবের সাধ্যমতো ব্যবস্থা করেছি। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি খানিকটা আশ্চর্য হয়ে বললাম, দেখো, আমি পথে পথে ঘুরে বেড়াই, আমার খাওয়া দাওয়ার অত রুচি নেই, যা পাই তাই চলে যায়। আর একটা কি এক কথা আমার মনে পড়ল, কিন্তু তখন আমি বললাম না। খেতে বসে দেখি সাধারণ গৃহস্থ যতটা গড়ে উঠতে পারে তার সাধ্যের থেকেও বেশি করার চেষ্টা করেছে। আসলে কি জানো, তখনকার লোকেরা বাড়িতে আসা কোনো আগন্তুককে নিজের বাড়ির ছেলে থেকেও বেশি আদর যত্ন করত। তাকে নারায়ণের চোখে দেখা হতো। সেসব আর এখন কোথায় বলো? যাই হোক, খুব তৃপ্তি করে খেলাম। একদিন অভুক্ত থাকার পর একটু বেশি খেয়ে ফেললাম। খেয়ে দিয়ে উঠে দাওয়ায় এসে বসলাম। নিবারুণ বলল, বাবা ঠাকুর, খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে হয়েছে তো? আমি বললাম, খুব ভালো হয়েছে, সেই নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে, তার জবাব দাও দেখি। নিবারুণ বলল, কি বাবা ঠাকুর? আমি বললাম, আমি যে আসবো সেটা আগে থেকে তুমি জানতে, তাই না? নিবারুণ একটু চুপ করে থেকে তারপর বলল, আপনি কি করে বুঝলেন? মানে সে আর তেমন কিছু নয়। এটা বোঝার জন্য কোনো তন্ত্রমন্ত্রের দরকার হয় না। তোমার গৃহবধূটির কারো আসার জন্য তৈরি থাকা, আগে থেকেই খাবার পরিমাণ মতো তৈরি থাকা, এইসব দেখে কি বোঝা যায় না যে তোমরা আগে থেকেই জানো যে কেউ একজন আসছে? নিবারুণ আবার বলল, আসলে বাবা ঠাকুর, তার কথার মাঝখানে বাধা পড়ল। হঠাৎ দেখলাম একটা ঘোড়ায় টানা গাড়ি বাড়ির দরজার সম্মুখে এসে দাঁড়ালো। নিবারুণ বলল, বাবা ঠাকুর, আপনাকে বিরক্ত করছি। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়াটাই শ্রেয়। কিন্তু জমিদার বাবু গাড়ি পাঠিয়েছে, মনে হয় সেখানেই সব ব্যবস্থা তিনি করে রেখেছেন। আসুন। এই বলে সে এগিয়ে গেল। আমিও চললাম। বাইরে এসে দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়োয়ান ঘোড়াগুলোকে দাঁড় করিয়ে লাগামটা ঠিক করছে। নিবারুণ আমায় গাড়িতে উঠতে বলল। আমিও উঠলাম। আসলে ব্যাপারগুলো পরপর এমন হয়ে চলেছে যে পরপর ঘটনার আকস্মিকতায় আমি আর কিছু না বলে চুপ করে বসে রইলাম।
সেও আর কিছু বলল না। বুঝলাম ভেতরের ব্যাপার সে আমায় বলতে চাইছে না। এ দেখে স্পষ্টতই বোঝা যায় যে এ গ্রামের মানুষেরা জমিদার বাবুকে কতটা শ্রদ্ধা করে। কারণ অভ্যন্তরীণ কথা সে নিজে বলতে বা সেটা নিয়ে সমালোচনা করতে চায় না। কিছুটা পথ গিয়ে গাড়ি দাঁড়ালো একটা লম্বা ফটকের সামনে, যাকে বলা চলে ঠিক সিংহদ্বার। জমিদার বাড়ির প্রধান ফটক যেমনই বিশাল তেমনই তার কারুকার্য। এই কারুকার্য দেখে মনটা ভরে যায়। কিন্তু ওই যে বললাম, সেই সরল ভাবটা কোথায় যেন লোপ পেয়ে গেছে এখানে। যাই হোক, গাড়ি থেকে নামলাম। একটা কথা বলতেই হবে, সে বাড়ি দেখলে তোমাদেরও দাগ লেগে যাবে। প্রধান ফটক পেরোতেই দুধারে নানান ধরনের গাছ, কিছু ফুলের এবং কিছু ফলের। কিছু কিছু ফুল এবং ফল এমন দেখলাম যেগুলো কোনোদিন আজ পর্যন্ত চোখেও দেখিনি। চলতে চলতে সামনে আরেকটা দুয়ার এলো। সেখানে দুটো দারোয়ান দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, একটা কথা তোমাদের বলে রাখি, এরকম সুবিশাল বাড়ি আমি অনেক কম দেখেছি। কিন্তু এখানে চোখে লাগার বিষয় কি জানো? এখানে পদে পদে দারোয়ান। সামনের বড় ফটকটা যখন বার হয়ে এলাম, সেখানেও দারোয়ান। এই দরজার সামনেও দুটো দারোয়ান। এবং যখন নুড়ি বেছানো রাস্তা দিয়ে অগ্রসর হয়ে এইদিকে আসছিলাম, সেই রাস্তার মাঝে মাঝেই দারোয়ান। যাই হোক, সেটা খুলতেই দেখলাম ভেতরে চওড়া উঠোন, তারপর দেউড়ি, চারটি মহল, আবার পিছনের দিকে আছে একটি বড় পুকুর। সন্ধ্যাকালীন যদি কেউ যায় এবং সে যদি না জানে সেখানে একটি পুকুর আছে, তাহলে তার বোঝাটা বড়ই শক্ত। চারপাশটা বড় বড় গাছপালা দিয়ে ঘেরা, নিঝুম শান্ত পরিবেশ। ফুরফুরে হাওয়া আর পাখির সুমধুর ডাক সত্যি উপভোগ করার মতো। অন্যদিকে রয়েছে আবার গোয়াল ঘর, ঘোড়াশালা, আরো কত কত কি। আর জমি জমার হিসাব দেয়া আমি কেন, বোধহয় জমিদার বাবুর পক্ষেও সম্ভব কিনা তাহা নিয়ে আমার রীতিমতো সন্দেহ রয়েছে। যাই হোক, আমি আর নিবারণ জমিদার বাবুর বসার ঘরে ঢুকলাম। বিশ্বাস করবে না, ঢুকে যা দেখলাম সেরকম মনোমুগ্ধকর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। এমন সব ছবি লাগানো আছে যেগুলোর গভীরত্ব তথাপি সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভবপর নয়। আর কয়েকটা ফুলদানির এমনই শোভা যেন ফুলগুলো তার কাছে নিতান্তই সাধারণ। সব মিলিয়ে যেন এক অনন্য পরিবেশের মধ্যে পদার্পণ করেছে। যাই হোক, এই ভাবের কথা বলতে বলতে মূল গল্পের সত্যাই হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, দেখলাম জমিদার বাবু কাগজপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন। আমাদের আসতে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, ঠাকুরমশাই, আপনি এই সময়? হঠাৎ তার নজর পড়ল আমার দিকে। ঠিক তখনই তার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। দেখলাম তিনি একটু ব্যস্ত হয়ে আবার বললেন, ঠাকুরমশাই, ইনি কি তিনি? আমি তো অবাক। আগে নিবারণ, আবার এখন জমিদার মশাই, এরা আগে থেকে সব জানে কি করে? নিবারণ বলল, হ্যাঁ, ইনি তিনি। জমিদার বাবু কাগজপত্রগুলি একপাশে সরিয়ে আমাকে সসম্মানে অভ্যর্থনা করে বসতে বললেন। দেখেই মনে হলো চিন্তায় চিন্তায় তার বুকখানা কেমন যেন পান শুটে দেখাচ্ছে। তিনি যে কতটা দুর্বল তা আমি বুঝতে পারলাম। কিন্তু আমি আশায় তিনি ঠিক যেমন কুয়াশা মেশানো প্রাতঃকালে যখন সূর্যের প্রথম আভাটি এসে কুয়াশা বর্ধিত পথকে কুয়াশার আবচ্ছায়া থেকে উন্মুক্ত করে এবং জানান দেয় যে, হে পথিক, তোমার পথ এখানেই শেষ নয়, আর তার পরপরই আবার পথিক তার প্রকৃত গন্তব্যের দিকে পাড়ি দেয়, ঠিক এরকমই এই ব্যাপারটি। হ্যাঁ, তো
তার এই সুশীল ব্যবহার আমাকে অত্যন্ত মুগ্ধ করলো। দম্ভের কোনো চিহ্নটুকু নেই, আছে শুধু সরলতা মেশানো গাম্ভীর্য। তিনি বললেন, আশা করি ঠাকুরমশাই অর্থাৎ নিবারণবাবু আপনাকে সব খুলে বলেছেন। আমি বললাম, দেখুন, আমি কিছুটা জানি, কিন্তু যদি আমাকে সবটা খুলে না বলেন তাহলে আমি কিছুই করতে পারবো না। তিনি একবার নিবারণ বাবুর দিকে দেখে আমায় বললেন, দেখুন বাবা ঠাকুর, কিছু কথা আপনার জানা দরকার। আমি জানি ঠাকুরমশাই আপনাকে আংশিক বিষয়টি বলেছে, প্রকৃত ব্যাপারটি তিনি যে আপনাকে সম্পূর্ণ খুলে বলতে পারবেন না বা বলবেন না তা আমি জানতাম। নিবারণবাবু আমাদের কুলপুরোহিত, ওনার পূর্বপুরুষ থেকে ওনার বাবা, এখন উনি আমাদের দেবীমার পুজো করে আসছেন। এই কথাটি শোনার পর আমি অত্যন্ত বিস্মিত হলাম। আমি জিজ্ঞাসা করলাম, কোন দেবীর পুজো হয়? জমিদার বিজয় কৃষ্ণ বললেন, কেন, আপনি আসার সময় দেখেননি? আমাদের এই এক মহল্লার পিছনেই বড় চূড়া বিশিষ্ট একটি মন্দির রয়েছে, আর ওই মন্দিরে স্বয়ং মা কালীর পুজো করা হয়। আমি ভাবলাম স্বয়ং মায়ের বাস যেখানে সেখানে বিপদ। যাই হোক, আমি যে এটাতে রীতিমতো বিস্মিত হয়েছি সেটা আমার মুখে দৃশ্যমান হলো না, তাই তিনি কিছু বুঝতেও পারলেন না। এরপর তিনি বললেন, আসলে বাবা ঠাকুর, কি করে যে আপনাকে সব কিছু বলবো আমি কিছুই ঠাওর করতে পারছি না। লজ্জায়, ঘৃণায়, শোকে আমার মাথা নত হয়ে আসছে। কিন্তু কি করি বলুন তো? এই কীর্তি যে লুকিয়ে থাকবার নয়, এই যে সেই অমীমাংসিত পাপ, যে মীমাংসার অপেক্ষায় অপেক্ষারত ছিল। এখানে একটা কথা তোমাদের বলি, শোনো। যখন তুমি কোনো মানুষের সম্বন্ধে একটা ধারণা করছো যে সে একজন গম্ভীর প্রকৃতির ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, ঠিক সেই সময় সেই ব্যক্তি তার নিজ ঐতিহ্য থেকে বেরিয়ে এসে তার অসংযমী রূপটি দেখায়, তখন যে ঠিক কিরকম ভ্রান্তির সম্মুখে পড়তে হয় সেটা যদি তোমরা নিজে কোনোদিন উপলব্ধি করতে না পারো, সেটা মৌখিক কথা বলার পরিসরে বোঝানো একাধারে অসম্ভব। সে যাই হোক, আমি একটা সান্ত্বনা দিয়ে বললাম, আপনি এরকম করে ভেঙে পড়বেন না, নিজেকে সামলান। তিনি আমার কথার গুরুত্বটা বুঝতে পারলেন। তারপর কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করলেন, ঠাকুরমশাই তো আপনাকে প্রায় অনেকটাই বলেছে, আর শেষাংশটা আমি বলছি শুনুন। সত্যি বলতে ঠাকুরমশাই, জানি না আমাদের বংশের বাতি দেওয়ার মতো কেউ বেঁচে থাকবে কিনা। ইতিমধ্যেই আমার 2 ছেলে আর অভয়ের 1 ছেলে নিখোঁজ হয়ে। বিশ্বাস করুন বাবা ঠাকুর, এতদিন আমি জমিদারি সামলেছি, সজ্ঞানে কারো কোনো ক্ষতি আমি করিনি। আর এখন কিনা আর একটা কথা বাবা ঠাকুর, যেটা আপনাকে না বললেই নয়। আমার 2 ছেলে, বড় ছেলে অশোক কৃষ্ণ ও ছোট ছেলে অলোক কৃষ্ণ। বড় ছেলে শান্ত সুশীল স্বভাবে, প্রজাদের প্রতি সর্বদা উদার, কিন্তু আমার ছোট ছেলে ঠিক এটার উল্টো মেজাজে। সে মোটেই আমাদের সবার মতো নয়, অতি ক্রূর ও হীন মনোভাব এবং স্বভাবত খুবই নোংরা। কি বলি বাবা ঠাকুর, এইসব কথা বলতে বলতে আমার বুক ফেটে যাচ্ছে। কোনোদিনও ভাবিনি যে আমার বংশের ছেলে, আমার ছেলে এরকম হবে বাবা ঠাকুর। আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম, কারণ সান্ত্বনার থেকে অসহনীয় জিনিস নেহাতি কম রয়েছে। কিছুক্ষণ পরে বিজয় কৃষ্ণ আবার বলে উঠলেন, ঠাকুরমশাই, এমনকি সে নারী নির্যাতন পর্যন্ত করতে ছাড়েনি। এই সব কারণে আমরা বাইরে আর মুখ দেখাতে পারি না, জানেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম,
সে রাত করে বাড়ি ঢুকতো, আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিল। এইরকমই চলছিল। শুধুমাত্র নিজের বংশ, নিজের রক্ত বলে ত্যায্যপুত্র করিনি বাবা ঠাকুর। এইসব চলছিল। গ্রামের লোক অতিষ্ঠ হয়ে উঠেছিল। কোনোদিন কারোর সাথে দুর্ব্যবহার, কোনোদিন কারোর বাড়ির কন্যার দিকে কুনজর। এইসব চলতে চলতে দুর্গাপুজো গেল। মা নিজ গিয়ে ফিরে গেলেন। তারপর ঠিক শুরু হলো অঘটন। প্রত্যেক বছর এই সময় আমাদের বাড়ি থেকে এক এক করে আমাদের ছেলেরা নিখোঁজ হয়ে যেতে শুরু করলো। অনেক সন্ধান করেও তাদের পাওয়া গেল না। এমন হলো তারা কোথায় বা গেল, কি যে হলো কিছুই বোঝা গেল না। বিশ্বাস করুন বাবা ঠাকুর, কোনো খামতি রাখিনি। দিন রাত তাদের খুঁজেছি, কিন্তু বাবা ঠাকুর আশার আলোর সামান্যটুকু বিন্দুও দেখতে পাচ্ছি না। আমার বাবা সন্দেহ করেছিলেন কোনো অলৌকিক কিছু ঘটেছে। তার জন্যে তিনি তান্ত্রিক ডেকে যজ্ঞও করেছেন, কিন্তু কিছুতেই কিছু হয়ে ওঠেনি। এই নিয়ে তিনটি ছেলে নিরুদ্দেশ হয়েছে, আর আমার ছোট ভাইয়ের একটি মাত্র ছেলে এখন রয়েছে। তাকেও যদি এর শিকার হতে হয়, তাহলে বাবা ঠাকুর আমাদের বংশের প্রদীপ দেওয়ার মতো কেউ থাকবে না। আপনি কিছু একটা করুন, আপনি পারবেন। আমি জানি শুধুমাত্র আপনিই পারবেন। এবার আমি একটু জিজ্ঞাসুর স্বরে বললাম, দেখুন জমিদার বাবু, আমার যা সম্ভব আমি করব, তবে আপনাকে কথা দিতে পারছি না। কিন্তু কথা হচ্ছে যে, কিন্তু আপনি এই নিয়ে এত নিশ্চিত কি করে হচ্ছেন? এইবার তিনি ঠিক এমন ভঙ্গি করলেন যেন কিছু একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছেন, এবং হঠাৎ করে মনে পড়ায় হড়বড় করে বলে উঠলেন, এই যে দেখুন বাবা ঠাকুর, এক্ষুনি আপনাকে আসল কথাটাই বলতে ভুলে গিয়েছিলাম। আমি বললাম, কি কথা? তিনি যেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন সেই ভঙ্গি করে আবার বলতে শুরু করলেন। আমি বাইরে উঠোনে বসে আছি, আর চাকর কাশীনাথ বাগানে মাটি কোপাচ্ছে। ঠিক এমন সময় একটা কেমন ধরনের লোক, ঠিক বলে বোঝাতে পারবো না বাবা ঠাকুর। আমি বললাম, পাগলাটে মনে হয়, কিন্তু পাগলা নয়। তিনি একবার আমার দিকে আর একবার নিবারণের দিকে তাকাচ্ছেন। আমি ব্যাপারটা সামলানোর জন্য বললাম, আরে না না, তেমন কিছু নেই, সামান্য অনুমান মাত্র। অজুহাতটা জুৎসই না হলেও ঘটনার উত্তেজনায় সেটা চাপা পড়ে গেল। কিন্তু এটাও ঠিকই বুঝলাম, আমার এই কথাটা জমিদার বাবু হোক বা ঠাকুর মশাই, মানে নিবারণ মুখুজ্জে হোক, কেউই বিশ্বাস করেনি। কিশোরী গল্পের মাঝখানে হঠাৎ করে বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, এখানে ঠাকুরমশাই বা কে? বাবা ঠাকুরই কি? ব্যাপার তো কিরকম গুলিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে, একটু খুলে বলুন না। তারানাথ বলল, হ্যাঁ হ্যাঁ, ভালো প্রশ্ন করেছ কিশোরী। এই দেখো, নিবারণ মুখুজ্জেকে জমিদার মশাই সহ আমিও ঠাকুর মশাই বা কখনো কখনো নিবারণ বলে থাকি, আর আমাকে ওরা বাবা ঠাকুর বলেই সম্বোধন করে। এবার বুঝলে? এবার কিশোরী তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। আপনি যেটা বলছিলেন বলুন বলুন। তারানাথ গাম্ভীর্যের সাথে কিছুক্ষণ কিশোরীর দিকে তাকিয়ে থাকলো, তারপর আবার শুরু করলো, হ্যাঁ, বোধহয় ছিলাম যেন। হ্যাঁ, ওই যে কোন এক পাগলাটে ধরনের লোক। তারানাথ কথাটা বুঝে ওঠার ভঙ্গিতে বলল, হ্যাঁ, তো এরপর তিনি ওই হতযোগিত ভাব নিয়েই আবার বলতে শুরু করলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। ওর হাবভাব এবং কথাবার্তা দেখলে মনে হবে মানসিক দিকে কিছু এক সমস্যা। এরপর সেই লোকটা এসে বলে নাকি সে একদিন থাকবে আর স্বপ্ন দেখবে
এবং পরের দিন কিছু কথা নাকি আমাদের জানাবে। আমি শুনে তো হতবাক। আর তার কথাবার্তা এমনই মার্জিত যে তার কথাগুলোকে উপেক্ষা করার কোনো উপায় নেই। যাই হোক, আমি নায়েব মশাইকে বলে অতিথিশালায় ওনার থাকার ব্যবস্থা করে দিলাম। আর সত্যি বলতে বাবা ঠাকুর, আমার ওই আর কি একটু কৌতূহলও হচ্ছিল বটে। তা পরের দিন সকাল হলো, সবাই আগ্রহে বসে রয়েছি যে উনি কি বলেন। ওনাকে জিজ্ঞাসা করলাম, তা কাল কি স্বপ্ন দেখলেন? উনি বললেন, দেখলাম যে আপনাদের বাড়িতে অমঙ্গলের ছাপ বর্তমান। আপনার 2 ছেলে নিরুদ্দেশ হয়েছে তো? আমার চোখ ছলছল করছে দেখে সে আবার বলল, প্রতিশোধ অতি ভয়ঙ্কর এক জিনিস। যে ভুল হয়েছে তার কোনো ক্ষমা নেই। তবে হ্যাঁ, তাকে আর পাবেন না। তাকে ছাড়া যা গেছে তা হয়তো পেতে পারেন। ভরসা রাখুন, কাল ভৈরব সব ঠিক করে দেবেন। আর মনে রাখবেন, সে আসছে। সেই একমাত্র পারবে আপনাদের বিপদ থেকে রক্ষা করতে। তাকে চিনুন। আর বেশি কিছু বললেন না। এইটুকু বলেই তিনি সেরকম উদাসীন ভাব নিয়ে বিদায় নিলেন। তারপর আমার চাকর কাশীনাথকে বললাম লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করতে কোথায় যাবে। কিন্তু সে ফিরে এসে বলল সে নাকি এক পথিক, তার কোনো ঠিকানা নেই। এই বলে তিনি থামলেন। দেখলাম তার চোখ দিয়ে অশ্রুধারা নিঃশব্দে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে কখন যে চাকর দামাক দিয়ে গেছে তার খেয়াল ছিল না। নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, বাবা ঠাকুর, এই নিন, তামাক সেবন করুন। বলে তিনি কলকেটা আমার দিকে এগিয়ে দিলেন। বুঝলাম এ তামাক জাতা তামাক নয়, সম্ভবত বিলিতি তামাক। এর গন্ধ এত সুমিষ্ট। ও, বলে রাখা দরকার, কিছুক্ষণ আগেই ঠাকুর মশাই বিদায় নিয়েছেন। এবারে আমি দেখলাম নায়েব মশাই প্রবেশ করছেন। নায়েব মশাইকে দেখে মনে হলো তিনি বয়সে এবং অভিজ্ঞতায় 2 দিক দিয়েই জমিদার মশাইয়ের থেকে অনেকাংশে উপরে। তিনি ঢুকেই আমার দিকে নমস্কারের ভঙ্গি করলেন। আমিও প্রতি নমস্কার করলাম। তারপর তিনি জমিদার মশাইয়ের সাথে কিছু বার্তালাপ করলেন। যেহেতু আমি যেখানে বসেছি সেটা জমিদার বাবু যেখানে রয়েছেন সেখান থেকে অনেকটাই দূরে, তাই আমি বিশেষ কিছু শুনতে পেলাম না। শুধু এটুকু বুঝলাম যে খাওয়া দাওয়া বিষয়ক কোনো কথা চলছে। এরপর দেখলাম তিনি আমাকে কি বলবেন বলবেন করছেন, কিন্তু যেন বলতে পারছেন না। একটু অপ্রস্তুত বোধ করছেন। আমি ব্যাপারটা আঁচ করে বললাম, কিছু কি বলবেন? নির্দ্বিধায় বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর জমিদার বাবু বললেন, আসলে আপনার তো হঠাৎ করেই আগমন ঘটেছে, তাই সেরকম ব্যবস্থা কিছু করা হয়নি। আসলে মানে মাংস টাংস চলে? আমি একটু হেসে বললাম, আরে, এই কথা কান বলতে এত দ্বিধাবোধ করছেন কেন? আমার সব চলে, আর আপনাকে অত ব্যস্ত হতে হবে না। আমি তো দুপুরের খাবার ঠাকুর মশাইয়ের বাড়িতে খেয়েই এসেছি। নায়েব মশাই বললেন, মানে আসলে বেশিরভাগ সাধুরা তো খায় না, তাই। আমি আবার একটু হেসে বললাম, দেখুন, আমি এখনো সম্পূর্ণভাবে কোনো সাধু হয়ে উঠতে পারিনি। আমি এখনো সামান্য ব্রাহ্মণ, তাই। জমিদার বাবু বললেন, আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনি বরং একটু বিশ্রাম করুন।
সন্ধ্যার সময় বাকি কথা হবে। নায়েব মশাই, আপনি বাবা ঠাকুরকে ওনার ঘরটা দেখিয়ে দিন। এরপর নায়েব মশাই আমাকে বললেন, আসুন বাবা ঠাকুর, আপনাকে আপনার ঘরটা দেখিয়ে দিই। আসুন। জমিদার বাবু বললেন, হ্যাঁ বাবা ঠাকুর, যান যান, একটু বিশ্রাম করে নিন। তারপর নায়েব মশাই আসুন আসুন বলে ঘর থেকে বেরোলেন। আমিও তাকে অনুসরণ করলাম। এরপর আমি দেখতে দেখতে যাচ্ছি কি সুন্দরভাবে মহলাগুলো ঘিরে রয়েছে উঠোনটিকে। এইসব ভাবছি, হঠাৎ নায়েব মশাই বললেন, কি আর হবে বাবা ঠাকুর, এত পাপ কি ধম্মে সয়? আমি বললাম, আচ্ছা নায়েব মশাই, এই যে ছেলেরা নিরুদ্দেশ হয়েছে, এর পিছনে সঠিক কারণটি কি বলুন তো? মানে প্রকৃত কোন কারণের জন্য সূত্রপাত হয়েছে? নায়েব মশাই একটু অস্ফুট হাসি এসে বললেন, ও হ্যাঁ, ওটা জমিদার বাবু জানেন না। চলুন আপনার ঘরটা দেখিয়ে দিই, তারপর বলছি আপনাকে। উনি একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর বললেন, এই যে বাবা ঠাকুর, আসুন। আমি প্রবেশ করলাম। প্রথমে তো এমনই হকচকিয়ে গিয়েছিলাম যে ঠাহর করে উঠতে পারছিলাম না এই ঘরে আমার ব্যবস্থা হয়েছে নাকি ভুল করে। তারপর কিছুক্ষণ পর বুঝলাম যে না, এই ঘরেই আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। বুঝলে হে, সেই ঘরের সাজসজ্জা দেখে মনে হচ্ছিল যেন কোনো বড় জমিদারের শয়ন কক্ষে প্রবেশ করেছি। প্রথমে যেই বসার ঘরের ভেতর দিয়ে এলাম, এখানে তার থেকেও বেশি সাজসজ্জা রয়েছে। সত্যি যত দেখছি অভিভূত হয়ে যাচ্ছি। কিন্তু অন্যদিকে খুব খারাপ লাগছিল, বুঝলে। যে বাড়িতে এরকম পরিবেশ, যে বাড়ির মানুষেরা এত প্রজাপরায়ণ, তাদের বাড়িতে আজ অন্ধকারের কালো ছায়া নেমে এসেছে। এইসব ভাবছি, হঠাৎ হুঁশ হলো নায়েব মশাই এখনো দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। ওনাকে ভিতরে আসতে বললাম। আরে নায়েব মশাই, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। তারপর নায়েব মশাই এলেন। দেখলাম উনি একটু উসকুস করছেন, হয়তো কোনো ব্যাপার নিয়ে বলতে দ্বিধা করছেন। আমি সেটাকে প্রাচুর্য না দিয়ে বললাম, হ্যাঁ, এবার কি বলবেন বলছিলেন, বলুন। বলা মাত্রই তিনি একবার এই দিক ওই দিক দেখে নিয়ে গলাটা একটু নামিয়ে বললেন, ইয়ে মানে বাবা ঠাকুর, বলছি এসব কথা এখানে না বলাটাই শ্রেয়। আপনি এখন না হয় বিশ্রাম করুন, বৈকালে বরং বাগান পরিদর্শন করতে করতে আপনাকে সবটা বলবো, কি বলেন? আমি দেখলাম যে নায়েব মশাই ঠিক কথাই বলছেন, একটু বিশ্রাম করে নেওয়াই শ্রেয় হবে। আমি বললাম, ঠিক আছে নায়েব মশাই, তাহলে বিকেলেই না হয় শুনবো। হ্যাঁ বাবা ঠাকুর, আপনি তাহলে এখন বিশ্রাম নিন। যদি কোনো কিছুর প্রয়োজন হয় বা দরকার পড়ে, আমাকে বা কাশীনাথকে নির্দ্বিধায় ডাকবেন। নিশ্চয়ই। এরপর নায়েব মশাই দরজাটা একটু ভেজিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। আমি নিচে একটা চাদর পেতে তার উপর শুয়ে পড়লাম। ঘুম আসছিল না প্রথমে, তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি তা ঠিক জানি না। হঠাৎ যখন ঘুম ভাঙলো, তখন দেখি সূর্যের শেষ আলোটুকু নিভে যাওয়ার আগে কোমল আভাটা আমার মুখে এসে পড়েছে। হঠাৎ আবার উপলব্ধি করলাম নাম না জানা নানান পাখি বাড়ি ফেরার গান করতে করতে তাদের বাসায় ফিরছে। চারিদিকে কেমন যেন একটা সুমিষ্ট গন্ধ ছড়িয়ে রয়েছে। তারপরে ফুরফুর করে হাওয়া দিচ্ছে। সব মিলিয়ে সে যে কি এক অনুভূতি বলে বোঝানো যাবে না। খানিকক্ষণের জন্য মনে হলো আমি যেন এক অরণ্য জগতে পৌঁছে গেছি, যেখানে হিংসা নেই, লোভ নেই, লালসা নেই, শুধু আছে মনোমুগ্ধকর শান্তি। এমন করে কতক্ষণ কাটলো জানি না।
হঠাৎ লক্ষ্য করলাম চারিদিক ঘিরে কেমন যেন এক অন্ধকারময় পরিবেশ হয়ে উঠছে। পাখিদের কোমল গান হঠাৎ যেন আর্তচিৎকারে পরিণত হয়েছে। এতক্ষণ যে সুমিষ্ট গন্ধ চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল সেটা এক দুর্বিষহ বিকট গন্ধে পরিণত হয়েছে। আমার মনে হঠাৎ যেন অমঙ্গলের ঘন্টা বাজতে আরম্ভ করেছে। হঠাৎ অনুভব করলাম বিপদ আসন্ন। বিপদ এই জন্যই যে আমি দেহ বন্ধন করতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ চোখে পড়ল এক কালো আবছায়া আমার দিকেই ধেয়ে আসছে। আমার উপর স্বয়ং মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে, কিন্তু দেহ বন্ধন করতে ভুলে যাওয়ায় এ যাত্রায় আর হয়তো রক্ষা হবে না। মৃত্যুর জন্য প্রস্তুত হতে লাগলাম। তবে আমিও তারানাথ তান্ত্রিক, বিনা প্রচেষ্টায় মৃত্যুবরণ সেটা মোটেও আমার ধাঁচে ঠেকে না। ঘটি থেকে জল নিয়ে মন্ত্র পড়ে তার দিকে ছুটতে যাব, হঠাৎ সেই মুহূর্তে আমার গলা যেন কেউ চেপে ধরলো। আমি মন্ত্র উচ্চারণ করতে পারছি না। আমার দম কেমন যেন বন্ধ হয়ে আসছে। তার উপর ঘরে যেন কেউ ধুনো জ্বালিয়ে দিয়ে গেছে। জানালা কবাটগুলো দমাস করে বন্ধ হয়ে গেল। আমি এবার চোখে অন্ধকার দেখছি। আমি সাহস নিতে পারছি না। সেই বড় নখ বিশিষ্ট হাতটা সময়ের সাথে সাথে আরো যেন চেপে বসছে। আমার গা হাত সবকিছু অসাড় হয়ে আসছে। সেই অর্ধ চেতনাময় পরিস্থিতিতেও আমি দেখতে পেলাম একটা বিভৎস নারী মূর্তি। তার হাতের অর্ধেকটা কিরকম যেন জ্বলে গিয়েছে, আর ডান হাত থেকে মাংস গলে গলে পড়ছে। সে যে কি বিভৎস প্রতিচ্ছবি সে তোমাদের বলে বোঝাতে পারবো না। চুলগুলো উড়ছে আধো অন্ধকারে। দেখলাম তার চোখ দুটো ভাটার মতো জ্বলছে, আর মুখ থেকে কিরকম রাগ মিশ্রিত গগ করে এক বিকট শব্দ নিঃসৃত হচ্ছে। আমি জীবনে অনেক ভয়ানক পরিবেশের সম্মুখীন হয়েছি, কিন্তু এবার যেন আমি সত্যি ভয় পেলাম। এই নারী মূর্তি রাগে ক্ষোভে ফুঁসছে। আমি বুঝলাম সে আমার আশাটা মোটেও পছন্দ করেনি, তাই সে আমাকে এক্ষুনি মেরে ফেলতে চায়। এই সুবর্ণ সুযোগ সে হাতছাড়া করতে চায় না। এইবারে সে একটা বিকট চিৎকার করে আমার দিকে ধেয়ে এলো। পিছু হটতে হটতে আমার পিঠ দেয়ালে এসে ঠেকেছে। ক্রমে তার আর আমার দূরত্ব কমে আসছে। আমি বুঝতে পারলাম মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। আমার অন্তিম সময় আগত। আমি এক মনে স্বয়ং মা কালীর নাম জপ করে চলেছি। ঠিক এমন সময় হঠাৎ কোথা থেকে একটা আলু বিচ্ছুরিত হয়ে ঘরে প্রবেশ করলো। বিচ্ছুরিত বললাম এই কারণ ঘরে একটা জায়গা ছিল না যে সেখান থেকে কোনো আলো প্রবেশ করবে। যাই হোক, ওই আলো আসার সঙ্গে সঙ্গেই দেখলাম যে এতক্ষণ আমার গলায় যে হাতটা চেপে ধরেছিল সেটা আস্তে আস্তে হালকা হয়ে এলো। এতক্ষণ ধরে দম আটকে গিয়েছিল, শ্বাস নিতে পারছিলাম না। এবার যেন হাঁপিয়ে উঠলাম। নাক মুখ দুটো দিয়েই শ্বাস নিয়ে ফেললাম। ধীরে ধীরে সেই আলোর তেজ বাড়তে লাগলো, সাথে সাথেই অন্ধকার আলোয় পরিণত হতে লাগলো। বাইরে পাখিদের ডাক হালকা হালকা শুনতে পাচ্ছি। এমন সময় একটা গলা প্রতিধ্বনিত হয়ে কানে এলো। গায়ত্রী, এ তুই কি করছিস? ছেড়ে দে ওকে। ও আমার ছেলে। প্রতিশোধের আগুনে ভস্মীভূত হয়ে যাবে তুই। শান্ত হ। আর তারানাথ, কিছু কথা তোকে বলে দি শোন। তোকে একাই ওর সাথে লড়তে হবে। আমি যে মা, আমি আমার এক সন্তানের জন্য
আমি তো আর এক সন্তানের চোখের জল ফেলতে পারি না রে। আমার চোখে ততক্ষণে জল এসে গেছে। আমি বললাম, মা, মা তোমার জন্য আজ আমি আমার জীবন ফিরে পেলাম মা। তোমার এই ছেলেকে পথ দেখাও মা। আমায় কি করতে হবে বলো। হঠাৎ বাইরেকার পায়ের আওয়াজ শুনলাম, আর কিছু দেখতে পেলাম না। মা যেন কোথায় হাওয়ায় মিলিয়ে গেল। ঘোরটা কাটতেই দেখলাম সব আগের মতো স্বাভাবিক। আগের মতোই সেই সুমিষ্ট গন্ধ, পাখির ডাক, ফুরফুরে হাওয়া, সবই আগের মতো। তারপর বাইরে নায়েব মশাইয়ের পায়ের আওয়াজ শুনতে পেলাম। ইতিমধ্যেই আমি ঘেমে উঠেছি, বুকটা এখনো ধড়ফড় করছে। নায়েব মশাই দরজাটা খুলে ভেতরে ঢুকলেন, তারপরে বললেন, এ কি বাবা ঠাকুর, আপনি এরকম ঘেমে উঠেছেন কেন? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? শেষে আপনি ভয় পেয়ে গেলেন নাকি? আমি একটু নিজেকে ধাতস্থ করে বললাম, না 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 না, সেরকম কিছু নয়। এই আর কি, জানলাটা বন্ধ রেখেছিলাম, তাই আর কি। আমি তো কথাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওনার কথা আমার মোটেই ভালো লাগলো না। নায়েব মশাই বললেন, ওহো আচ্ছা, আমি দেখতে এলাম আপনি উঠেছেন কিনা। জমিদার বাবু পাঠালেন। আপনার কি এখন কিছু লাগবে? আমি বললাম, ও না না, আমার এখন কিছুই লাগবে না। তাহলে চলুন, বাগানটা একটু ঘুরে আসবেন। আর মানে সেই ঘটনাটাও। আমার মনে পড়ে গেল ব্যাপারটা। আমি বললাম, আচ্ছা, আপনি দালানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এতক্ষণ যা হলো সেই সব কথা আমি মাথা থেকে বার করে তারপর বাইরে গেলাম। তারপর ওনার সাথে ঘিরকির পুকুরের পাশ দিয়ে ঘুরে এসে সেই বিরাট বাগানের মধ্যে পড়লাম। সেই বাগান দেখলাম দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত। বাইরে এসে একটু আগে ঘটা ঘটনাগুলো যেন ভুলেই গেলাম। চারিদিকের সৌন্দর্য আমাকে বারংবার মুগ্ধ করতে লাগলো। পাখিদের কলরব শুনতে শুনতে যেন মনে হচ্ছে তারা যেন সবাই গান গাইছে। সূর্য এখনো অস্ত যায়নি, যেতে এখনো খানিকটা সময় আছে, যার কারণে চারিদিকে দৃশ্য এখনো পরিষ্কার। বাগানের ভিতরে যখন প্রবেশ করলাম তখন দেখছি শুধু গাছ আর গাছ, তার যেন শেষ নেই। দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। আমি দেখতে দেখতে জিজ্ঞাসা করলাম, জমিদার বাবু কোথায় এখন? নায়েব মশাই বললেন, উনি এখন ওনার ছোট ভাইয়ের সাথে একটা জমি জমা নিয়ে একটা সমস্যা নিয়ে আলোচনা করছেন। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। সেই কথাটা আমার হঠাৎ মনে পড়ে গেল। বললাম, হ্যাঁ, আপনি কি বলবেন বলছিলেন, বলুন। আমি নায়েব মশাইয়ের চোখে একটা ঔজ্জ্বল্যতা লক্ষ্য করলাম। নায়েব মশাই বললেন, বাবা ঠাকুর, আপনার কাছে একটাই অনুরোধ, আপনাকে যা বলবো সেটা জমিদার বাবুকে বলবেন না। আমি বললাম, না না, বলবো না, আপনি বলুন বলুন। নায়েব মশাই বলতে শুরু করলেন, কি আর বলি বাবা ঠাকুর, জমিদার বিজয়কৃষ্ণবাবুর ছোট ছেলের কি কীর্তির কথা তো আপনি ইতিমধ্যেই শুনেছেন, কিন্তু সত্যি বলতে আসল কথা কিছুই শোনেননি। আমি বলছি শুনুন, গ্রামের ভূষণ রায়ের মেয়ে ললিতা বিয়ের বয়স হবে হবে এমন সময় আমাদের ছোটবাবুর নজর তার উপরে পড়ে। অন্য কেউ হলে কি করতো জানি না, তবে ললিতা ছিল খুবই ভদ্র, নম্র এবং সরল প্রকৃতির। প্রায় সময় তাকে কি নজরে দেখতো কি আর বলবো বাবা ঠাকুর, ও একটা শয়তান ছিল, শয়তান। এই কথাটা বলার সাথে সাথেই দেখলাম নায়েব মশাইয়ের চোখ মুখের পরিবর্তন হচ্ছে। চোখ মুখ
কেমন যেন লাল হয়ে উঠেছে। আমি কিছু না বলে চুপচাপ শুনতে থাকলাম। তিনি বলতে থাকলেন, ওই শয়তান তো গ্রামের একটা অবিবাহিত মেয়েকেও ছাড়ে না। কেউ জানেন বাবা ঠাকুর, এমনকি কিছু কিছু মেয়েকে বিয়ের পিড়ি থেকে তুলে নিয়ে তার সাথে কুব্যবহার করেছে। আপনি বলুন তো তার জীবনটার কি হলো? হ্যাঁ হ্যাঁ, জবাব দিন। তার জীবন তো ওখানে নষ্ট হয়ে গেল বাবা ঠাকুর, বলুন। তোমাদের কি বলবো হে, এরকম দৃশ্য জন্মান্তরেও দেখিনি। সেই মাতু পাগলির কারসাজিতে ভ্রমজনিত যেসব দেখেছিলাম, এ যেন তার থেকেও অস্বাভাবিক। দিনের আলোয় চোখের সামনে নায়েব মশাইকে একটি ভয়ঙ্কর নারী মূর্তিতে পরিবর্তন হতে দেখছি। সে যে কি প্রকার ভয়াবহ দৃশ্য, সে তোমাদের কল্পনারও অতীত হে। এরকম হতেই থাকলো। আর ওই যে জমিদার বিজয় কৃষ্ণ বাবু, উনি বড় ভালো মানুষ ছিলেন, কিন্তু যে ওনার ছেলের নামে কোনো নালিশ নিয়ে যেত বা যাওয়ার কথা ভাবতো, পরের দিন সে নিখোঁজ হয়ে যেত। আসলে নিখোঁজ নয় বাবা ঠাকুর, সে মারা যেত, মারা। ওই শয়তানটা মেরে ফেলত। জানেন বাবা ঠাকুর, জানেন ওই ভূষণ রায়, হ্যাঁ, সে কত কষ্ট করে এক এক টাকা জমিয়ে জমিয়ে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করত। আর ওই ললিতা, সহজ সরল মেয়েটা, ওর কি দোষ ছিল বলুন তো? মা মরা মেয়েটা ছোটবেলা থেকে মায়ের আদর থেকে বঞ্চিত। সারাদিন বাবা মাঠে ঘাটে কাজ করত, একা মানুষ হয়েছে, একা থেকেছে, একা শিখেছে। আর ওই শয়তানটার কোন নজর জবে থেকে ওর দিকে পড়েছিল। তবে আমি তার কথার মাঝখানে বলে উঠলাম, আপনি বিজয়বাবুর ছোট ছেলেকে শয়তান বলছেন কেন? তুই কি জানিস রে? কি জানিস তুই? ও একটা শয়তান ছিল, শয়তান। এবারে বুঝলাম তিনি আর তিনি নেই। মানে বলতে চাইছি, নায়েব মশাই আর নায়েব মশাই নেই। তিনি এখন সম্পূর্ণরূপে সেই ভয়ঙ্করী নারী মূর্তি হয়ে উঠেছেন। বলে রাখা ভালো, একটু আগে যেই ভয়ঙ্করী মূর্তি আমার মৃত্যুর পরোয়ানা নিজের হাতে লেখার চেষ্টা করেছিল, ইনি হলেন সেই ভয়ঙ্করী মূর্তি। এবারে কিন্তু আমি আর ভয় পেলাম না, কারণ স্বয়ং মা আমার সাথে রয়েছেন। তাহলে আর ভয় কি? স্বয়ং মা আমার প্রাণ বাঁচিয়েছেন। যাই হোক, তিনি আবার গর্জন করে উঠলেন, ওই শয়তান তো সারা দিন রাত ওই বাপ মেয়ের বাঁচা অসহনীয় করে তুলেছিল। যখন মেয়েটা কলসি নিয়ে জল আনতে যেত, যখন সে স্নানে যেত, তখন তাকে অনুসরণ করে তার সাথে নোংরা ব্যবহার করত। একদিন তো তাকে ধরে টানাটানি করে তার বস্ত্র ছিনিয়ে নিয়েছিল। ভাবুন, একে শয়তান বলবো না তো কি বলবো? তার বাবা নালিশ জানাবার সিদ্ধান্ত নিলে তার বাবা সমস্ত জমি নষ্ট করে দেবে, খাওয়া বন্ধ করে দেবে, এইসব বলে হুমকি দিত। সেই ভয়ে কোনো দিন এই কথা জমিদার বাবুর কানে ওঠেনি। আর শেষে মেয়েটার সাথে খুব ব্যবহার করলো, তাকে ধরে নিয়ে গিয়েছিল। দুদিন পরে সে বাড়ি ফিরেছে। আর কি বলবো বাবা ঠাকুর, তার মান মর্যাদা সব মাটিতে মিশে গিয়েছিল। সারা গ্রামে তার নামে কুৎসিত কুৎসিত কথা উঠতে লাগলো। ওর নাকি জাত নেই, সে নাকি চরিত্রহীনা। আমি বুঝলাম ব্যাপারটা। ভেতরে জমে থাকা সেই পুঞ্জীভূত রাগ ক্ষোভ সব একসঙ্গে বেরিয়ে আসছে, কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারছি না যে এটা কার আত্মা।
সে কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণ পরেই আবার ধপ করে জ্বলে উঠল। সেই মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। তারপর তারপর যখন সে সেটা শয়তানকে জানাতে গেল, তখন সে সেই সন্তানকে এই বলে বহিষ্কার করলো যে ললিতা নাকি চরিত্রহীন আমি। তারপরের দিন রাতের অন্ধকারে ওই শয়তানটা লোক পাঠিয়ে ললিতা ওর বাবাকে মেরে ফেলার চেষ্টা করলো। সে জানতো যে যদি একবার ওই শিশুর জন্ম হয় তাহলে তাকে সে অস্বীকার করতে পারবে না। কিন্তু বাবা ভূষণ নিজের বলে দিয়ে মেয়ে ললিতাকে সে যাত্রায় বাঁচিয়ে দিয়ে মামাতো ভাই শশীকান্তর বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। সে সেখানে একটি ফুটফুটে মেয়ের জন্ম দিল। ক্রমে সে সেখানে বড় হতে লাগলো। কি সুন্দর ছোট্ট মেয়েটা জানেন বাবা ঠাকুর। আমি বললাম, কিরকম? সে আগ্রহ ভরা দৃষ্টি দিয়ে বলল, কি সুন্দর একটা পায়ে ঘুরতো। আর 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 জানেন, যখন সে লাফিয়ে লাফিয়ে ঘুরতো তখন ওর পায়ে ঝুমঝুম করে শব্দ হতো। লাল টুকটুকে তার দুধে আলতারামের শাড়ি পরতো, ছোট্ট মানবীর মতো দেখতে। সে এবং তার মা ললিতা মা কালীর খুব বড় ভক্ত ছিল। আর কি নাম ছিল জানেন? তার নাম ছিল মৌমিতা। এবার আমি বুঝলাম যে সে কে। সে হলো স্বয়ং ললিতা নিজেই। এখানে বলে রাখা দরকার, মা যখন রায়ত্রী বললেন তখন আমি একটু হতযোগিত হয়েছিলাম, কিন্তু তারপরে বুঝলাম যে রায়ত্রী ললিতার ভালো নাম। সে বলে চলল, কিন্তু কি আর বলি বাবা ঠাকুর, ভাগ্যের কি পরিহাস। ওই শয়তানটা কোন ক্রমে ওদের খুঁজে পেলে এবং বাবা ঠাকুর ওদের মেরে ফেলে এবং ওদের মাটিতে পুঁতে দেয়। ওই ছোট্ট মেয়েটা তখনও বেঁচে ছিল, তার নাড়ি চলছিল। ওরা কত অনুনয় বিনয় করলো, কিন্তু ওই শয়তানটার মায়া হয়নি, হয়নি মায়া। আমার চোখ দিয়ে তখন জল পড়ছে। কিছু বলার ক্ষমতা আমি হারিয়েছি। এত নির্মম একটা ঘটনা শোনার পর আমার নিজেরই আর ইচ্ছা হচ্ছে না এই বাড়িতে থাকতে। ঘৃণায় আমার মাথা নত হয়ে আসছে। জানো হে, আমার মনে ওই ছোট্ট মেয়েটার মুখটা যেন খালি ভেসে ভেসে উঠছে। ভেবে দেখো তো, কতটা নির্মম হলে কেউ এরকম করতে পারে। তারা এইসব ছেড়ে চলে গেছিল যাতে না জীবনেও তাদের এর সাথে দেখা হয়। কিন্তু ওই যে পাপ, পাপে ভয়, আর সেই ভয়ই তাকে টেনে নিয়ে গেছে এবং এই কাজ করিয়েছে। ছি, ধিক্কার তাকে। কি ভেবেছিল ও বেঁচে যাবে? বাঁচবে না, বাঁচবে না, কিছুতেই বাঁচবে না। আমি ওকে ভেবেছি ওর বংশকে নির্বংশ করব। আমি ঘর থেকে বেরোবার আগে দেহ বন্ধন করে নিয়েছিলাম, তাই এখন সে আর বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না। সে তখনও গর্জন করে চলেছে, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আর এর মাঝখানে যে আসবে আমি তাকেও শেষ করে দেব। কাউকে ছাড়বো না, কাউকে না। চারিদিকে প্রবল বেগে ঝড় উঠতে লাগলো। কয়েকটা গাছ মড়মড় শব্দ করে ভেঙে পড়ে গেল। বাড়িঘরের দরজা, জানলা, কপাট ধমাস ধমাস শব্দ করে এক তুমুল কাণ্ডর সৃষ্টি হলো। ওইদিকে দেখলাম জমিদার বাবু চিৎকার করছেন আমার নাম ধরে। দেখলাম কয়েকজন দারোয়ান আর কাশি এদিকেই ছুটতে ছুটতে আসছে। পেছনে পিছনে জমিদার বাবু আসছেন। তিনি খুব চিন্তিত মুখে ছুটে আসছেন। আমি অন্যদিকে ঘুরে দেখি নায়েব মশাই অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। সেই ভয়ঙ্করী মূর্তির
চিহ্নটুকু আর নেই। জমিদার মশাই এসে বললেন, এ কি, নায়েব মশাইয়ের কি হলো? উনি এইভাবে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন কেন? এই তোমরা ওনাকে তুলে ভিতরে নিয়ে যাও। আমি বললাম, ব্যাপার খুব গুরুতর জমিদার মশাই, আপনি ঠাকুর মশাইকে খবর দিন, আমাদের একটু আলোচনায় বসতে হবে। তিনি বললেন, কি হয়েছে বাবা ঠাকুর? আমি বললাম, আপনি ওনাকে ডাকুন, আপনাকে আর ওনাকে একসঙ্গে সব কথা খুলে বলবো। তাড়াতাড়ি সবকিছু না করতে পারলে যেটুকু সময় রয়েছে সেটুকু আপনি হারাবেন। জমিদার বাবু আর বিন্দু মাত্র সময় নষ্ট না করে ব্যস্ততার সাথে সেই স্থান পরিত্যাগ করলেন এবং একটি দারোয়ানকে আদেশ দিলেন ঠাকুর মশাইকে ডেকে আনতে। এখন ঝড় থেমে গিয়েছে। নায়েব মশাইকে ওনার বাড়িতে দিয়ে আসা হয়েছে। আমরা তিনজন, আমি, বিজয় কৃষ্ণ, ঠাকুর মশাই বসবার ঘরে বসে রয়েছি। জমিদার বাবু আর ঠাকুর মশাই জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। আমি ওদের দিকেই চেয়ে বললাম, আপনারা ভূষণ রায়ের মেয়ে ললিতার তার সন্তান মৌমিতাকে চেনেন? জমিদার বাবু বললেন, আপনি ওদের ব্যাপারে কি করে মানে? আমি বললাম, আপনি শুধু উত্তরটা দিন। জমিদার বাবু এবার একটু ঘাবড়ে গেলেন, তারপর বললেন, হ্যাঁ, আমি শুনেছিলাম ওর মেয়ে নাকি চরিত্রহীনা হয়ে পড়েছিল, তারপর গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করে। আমি এবার উচ্চ স্বরে বলে উঠলাম, ভুল জানেন আপনি। আপনি আদেও জানেন না তুই সাধারণ খেটে খাওয়া মানুষের অন্তিম মুহূর্তটা কি ছিল। আপনি কখনোই জানতে পারেননি যে কি দুরভিসন্ধির শিকার তাদের হতে হয়েছিল। এরপর আমি সমস্ত ঘটনাটা তাদের শোনালাম। সেটা শোনার পর জমিদার বাবু বললেন, এ কি বলছেন বাবা ঠাকুর? এর তো আমি কিছুই জানতাম না। এখন কি হবে বাবা ঠাকুর? আমার এক ছেলের পাপের শাস্তি কি গোটা বংশ পাবে? ঠাকুর মশাইকে দেখলাম কেমন যেন দেখাচ্ছে। তাকে দেখেই বুঝলাম যে তিনি শোকে নিমগ্ন হয়েছেন। তিনি শুধু বললেন, ললি আমার মেয়ের মতন ছিল। আমার তো কোনো মেয়ে ছিল না, ছোট থেকে সে আমাদের কাছেই মানুষ হয়েছে। মা মরা মেয়ে আর বাপু সারাদিন বাইরে। আমি আর আমার স্ত্রী দুজনেই ওকে আমাদের মেয়ের মতন মানুষ করেছি। তারপর ওই তিনি আর কিছু বলতে পারলেন না। আমি জমিদার বাবুকে বললাম, দেখুন জমিদার বাবু, যা হয়ে গেছে সেটা তো আর পাল্টানো যাবে না। আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব। জমিদার বাবু বললেন, তাহলে কি বাবা ঠাকুর, আমার সবকটি ছেলেকে আমি ফিরে পাবো? তারা কোথায় আছে আমি কি করে জানতে পারবো? বলুন বাবা ঠাকুর। আমি বললাম, দেখুন, আমি জানি না কতটা কি হবে। আমি সম্পূর্ণ চেষ্টা করব, কিন্তু মাতৃশক্তি যে এক বিরাট শক্তি। যাই হোক, আমি একটা ফর্দ করে দেব। কাল রাত্রেই আমি যজ্ঞে বসবো, আর বাকি যেগুলো লাগবে সেগুলো আমি নিজেই জোগাড় করে নিতে পারবো। এই সব কিছু মেটার পর রাত্রে নৈশ ভোজের সময় দেখলাম সে কি এলাহি ব্যাপার। তরি তরকারি থেকে শুরু করে ভাজা ভুজি, দু রকমের মাংস, মাছের মাথা দিয়ে ডাল, ঘন্ট, এই বড় একটা কাতলা মাছের মাথা, তারপর 2 থেকে 4 রকমের মাছ। ওফ! আর খাবারের শেষে দই, মিষ্টি, চাটনি, এসবের বহর দেখলে তোমরা তো সংজ্ঞাহীন হয়ে পড়তে হে। মিষ্টির মধ্যে সে যে কি কি রকমের মিষ্টি ছিল সে আর তোমাদের বলে বোঝাতে পারছি না। আমার বাবার এবং আমার এত গায়ে খাইয়ে হিসেবে নাম রয়েছে,
একটা আস্ত পাঠা আমি আর আমার বন্ধু একেবারে সাবার করে দিতাম। সেই আমার যেন সেদিন মনে হয়েছিল এ খাবার খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, বেশি খেতেও পারলাম না, কতই বা খাবো। আসলে তোমাদের খাওয়ার বহরটা একটু বলে দিলাম এই আর কি। খাওয়া শেষে শয়নকক্ষের দিকে ধীর পায়ে এগোচ্ছি। এমন সময় দেখলাম দূরে একটা গাছের পাশে একটা মধ্যবয়স্ক পুরুষ মূর্তি দাঁড়িয়ে রয়েছে। আর তার পাশে কি দেখলাম জানো? দেখলাম একটা নারী মূর্তি, এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছে একটা বাচ্চা মেয়ের মূর্তি। আমি চমকে উঠলাম। এই দৃশ্য আমি জন্মেও ভুলবো না। ভেবে দেখো, আমি যেখানে রয়েছি সেখান থেকে সেই গাছ নেহাত কম দূরে নয়, কারণ তার আগে জমিদার বাড়ির প্রাঙ্গণ রয়েছে, পাঁচিল দিয়ে ঘেরা, তারপর সিংহদ্বার রয়েছে, আরো কত কি। কিন্তু বিশ্বাস করবে না, আমি তাদের চোখের জলটুকু স্পষ্ট দেখতে পাচ্ছি। আর সেই ছোট্ট মেয়েটা কিরকম যেন একটা ভাবে হাসছে। এটা দেখে কিন্তু এখন আমার সেরকম ভয় হলো না। যেন মনের মধ্যে একটা কিরকম ভাব এলো যে কিছু একটা শুভ হতে চলেছে। অমঙ্গলের সেই ঘন্টাটা বাজা যেন বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ কুয়াশার মতো আবছায়া নেমে এলো, তারপর কোথাও কিছু নেই। পিছন থেকে চাকর কাশি ডাক দিল, বাবা ঠাকুর, তাহলে আমি আপনার ঘরের বাইরে শুচ্ছি, যদি আপনার রাত্রে কোনো দরকার পড়ে। আমি প্রত্যুত্তরে বললাম, আরে না না, তার দরকার নেই, আমার আর কিছুই লাগবে না। আমি গিয়ে শুয়ে পড়লাম। রাতে স্বপ্নে দেখলাম ললিতা মা কালীর চরণে পড়ে কাঁদছে, আর স্বয়ং মা কালী তাকে নিজের মেয়ের মতো ফুলিয়ে ভালিয়ে শান্ত করার চেষ্টা করছে। ঠিক সেই সময় আবার কি দেখলাম জানো? সেই সময় দেখলাম টুকটুকে ভরসা আলতা পরা এবং পায়ে নুপুর পরা একটা মেয়ে দূরে কি যেন খেলা করছে এবং হি হি করে হাসছে। এইসব চলাকালীন দেখলাম মা হঠাৎ আমার দিকে তাকালেন। দেখলাম মায়ের চোখে জল। এ কি কাণ্ড! মা কাঁদছেন। আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে যাই হয়ে যাক, কালের একটা বিহিত করেই ছাড়ব। পরের দিন মধ্যরাত্রে যজ্ঞ শুরু করলাম। সেখানে সবাই উপস্থিত রয়েছে, শুধুমাত্র ছোট ভাই অভয় কৃষ্ণ অন্য কোনো গ্রামে জমি জমার কাজে যাওয়ার দরুন সে উপস্থিত থাকতে পারেনি। সে ছাড়া রয়েছে জমিদার বিজয় কৃষ্ণ, ঠাকুর মশাই এবং নায়েব মশাইও তখন উপস্থিত রয়েছেন। তিনি তখন স্বাভাবিক। যাই হোক, যজ্ঞ শুরু হলো। আমি যজ্ঞে আহুতি দিতে থাকলাম। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ যজ্ঞের মাঝখানে থেকে থেকে বিদ্যুৎ গর্জন এবং ঝোড়ো হাওয়া শুরু হলো। আর শুরু হলো অট্টহাসি। আমি জানতাম সে আটকাতে আসবে। আমি এক মনে মন্ত্র পড়ে চললাম। কিছুক্ষণ পর দেখলাম তারা তিনজনে আমার সামনে এসে উপস্থিত হয়েছে। ললিতার আগে ফুটছে, কিন্তু তার মেয়ের মুখে রাগের সামান্যটুকু বিন্দুও নেই। আমি দেখলাম আমি আর মাটিতে নেই, আকাশে ভাসমান অবস্থায় যেন ঝুলে রয়েছি। এবারে কিন্তু প্রথমবারের মতো আর ভুল আমার হলো না। প্রলয় আরো বাড়লো। বাকি সবার দিকে চেয়ে দেখলাম তারা কেউ জ্ঞান হারিয়েছে, আর কেউ ভয়ে কাঁপছে। কারো মুখে কথা বলার শক্তিটুকু আর বেঁচে নেই। আমি মা কালীর নাম নিয়ে যজ্ঞে শেষ আহুতিটা দিলাম। ওম হ্রিং হ্রিং ধম ধম হ্রিং হ্রিং ধম। আমি জপ করতে লাগলাম মন্ত্র। আমি আবার মাটিতে পদার্পণ করলাম। এরপর আমি আর কোনো উপায় না দেখে ললিতার কাছে প্রার্থনা করতে লাগলাম। মা, আমি জানি তোমার যা ক্ষতি হয়েছে, তুমি যা হারিয়েছ, তার কোনো শোধ হয় না মা, তার কোনো ক্ষমা হয় না। কিন্তু তুমি এক মা হয়ে
অন্য মায়ের কোল থেকে তো আর তার ছেলেকে কেড়ে নিতে পারো না মা। তুমি দয়া করো মা, হে মা তুমি দয়া করো। তুমি তো পাপ কর্তাকে তার পাপের শাস্তি দিয়েছো মা, তবে আর কেন? ক্ষান্ত হও মা, ক্ষান্ত হও। যদি ক্ষান্ত না হও, তুমি যদি প্রতিশোধই চাও, যদি যদি তুমি রক্তই চাও, তাহলে আমার রক্ত নাও, আমার বলি নাও, কিন্তু তুমি জমিদার বাবুকে ওনার ছেলে ফেরত দিয়ে দাও মা। এইবারে ললিতা অনেকটা শান্ত হয়ে উঠল। বাচ্চা মেয়েটা এবার প্রথমবারের মতো কথা বলে উঠল, বলল, মা শোন মা, ওদের ছেড়ে দে, বুঝলি? ছেড়ে দে, ক্ষমা করে দে। তুই বলিস মনে নেই? ক্ষমাই সব চাইতে বড় পুণ্য। তারপর ললিতা বলল, ওই শয়তানকে আমি শেষ করে দিয়েছি, তাকে আর ফিরে পাবি না। তবে হ্যাঁ, ওর বাকি দুই ছেলেকে আমি ফেরত দিলাম। তবে আমার একটা শর্ত আছে, সেটা মানবে তো ওই শয়তানের বাবা? জিজ্ঞাসা কর। আমি বললাম, আজ্ঞা করুন মা, অবশ্যই আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করা হবে। এই গ্রামে যেন আর কোনো মেয়ের সম্মানহানি না হয়। যদি কোনোদিন সেরকম হয়, তবে এই বংশকে আর কেউ কোনোদিন বাঁচাতে পারবে না। তারপরেই আকাশ থেকে ধীরে ধীরে মেঘ এবং বিদ্যুতের গর্জন কেটে যেতে লাগলো। সারা আকাশ জুড়ে কেমন একটা উজ্জ্বল আলোর সৃষ্টি হলো। সেই আলোর রশ্মি সরাসরি তাদের গায়ে এসে পড়ল। বুঝলাম তারা মুক্তি পেল। এর পরের ঘটনা খুবই ছোট। পরের দিন একে একে দুই ছেলে ফিরে এলো বটে, কিন্তু বিজয় কৃষ্ণের ছোট ছেলে আর ফিরল না। এই নিয়ে জমিদার বাবু আর কিছু বললেন না, শুধু হাত জোর করে কাঁদতে লাগলেন। আমি এরপর আর ওখানে বেশি দিন থাকিনি, কারণ জানোই তো, এইসব গ্রামে প্রচলিত হওয়ার পর দিন দিন ভক্তের সংখ্যা বেড়েই উঠেছিল। আর আমি ভালো মন্দ খাবো বলে তো আর ঘর থেকে বেরোইনি, আর এখানে ছিলামও প্রায় অনেক দিন। শুধু বিদায় বেলায় জমিদার বাবু বললেন, বাবা ঠাকুর, আটকাতে আপনাকে পারবো না জানি, তবে একটা কথার উত্তর দিয়ে যান, আপনি আবার আসবেন তো? আমি বললাম, যখনই তুমি বিপদে পড়বে বা তোমার কোনো দরকার পড়বে, তুমি এক মনে মধু সুন্দরী দেবীর নাম জপ করবে, তুমি আমার দেখা অবশ্যই পাবে। আর আরেকটা কথা তোমায় বলে দিই, তুমি মনে মনে যেটা ভাবছো তার উত্তর আমি দিচ্ছি। তুমি এটাই ভাবছো তো যে আমি বাইরে গিয়ে এই নিয়ে কোনো আলোচনা করব কিনা? একদমই ভেবো না, এই ঘটনাটা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এরপর আমি আবার বেরিয়ে পড়ি এক অচেনা পথে, এক অজানা রহস্যের উদ্দেশ্যে। গল্পটা এখানেই শেষ। তবে আমি রইলাম, রইলে তোমরাও, রইল মটলেনের এই বাড়ি। আবারও কোনো এক দিন, কোনো এক সময়ে অন্য এক গল্পের স্রোত বইবে। তবে একদিন তো থামতেই হবে, যখন সেই পাখিরা এসে বসবে আমার জানালার কাছে। কি বলো হে? তারানাথের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে আনমনে জানলার দিক দিয়ে বাইরের দিকে চেয়ে রয়েছে। তার দৃষ্টি দেখে বুঝলাম তিনি এখন আর এখানে নেই, চলে গেছেন সেই বলরামপুর গ্রামে। এরপর অনুভব করলাম আমার চোখও জলে ভিজে গিয়েছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা দেখলাম, এই কিশোরীর মতো নাস্তিক যে শুধু তারানাথের কাছে আসে দু চারটে উত্তেজনাপূর্ণ কথা বলে তারানাথকে তাতিয়ে দিয়ে তার থেকে গল্প শোনার লোভে, সেই দেখি লুকিয়ে লুকিয়ে জামার কুঁচি দিয়ে চোখের জল মুছছে। বৃষ্টি এখনো পড়ে চলেছে, কালকে আবার আপিস যেতে হবে। আমি বা কিশোরী কেউই আর কিছু বলতে পারলাম না। নিঃশব্দে ঠাকুরমশাইকে প্রণাম করে ছাতাটা খাটিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে।
শেষ হলো আমাদের আজকের নিবেদন কালাচাঁদ পুতকুণ্ডুর লেখা তারানাথ তান্ত্রিক ও ভয়ঙ্করীর অভিশাপের দ্বিতীয় পর্ব। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর এরকম গল্প আরও শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ চলি, দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।